আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়, যেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষায় আছে। এই অধ্যায় থেকে আমি 2 নম্বরের, 4 নম্বরের এবং 8 নম্বরের প্রশ্ন তো আলোচনা করেছি। আজকে তোমাদের সঙ্গে ছোট প্রশ্ন আলোচনা করব, কোন প্রশ্নগুলো পরীক্ষায় অবশ্যই আসবে। ঠিক আছে, এমসিকিউ 30টা থাকবে। তারপরে এমসিকিউ 30টার পরে থাকবে শূন্যস্থান পূরণ থাকবে 10টি, এবং এক কথায় উত্তর থাকবে, অর্থাৎ সত্য মিথ্যা শুদ্ধ অশুদ্ধ থাকবে 10টা, আর এক কথায় উত্তর থাকবে 15টা। ঠিক আছে, তবে আর দেরি না করে প্রশ্নগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবার প্রশ্নের উত্তর শুধু বলবো না আমি তোমাদের সঙ্গে, প্রশ্নের উত্তর বলার সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তরের যে ব্যাখ্যা সেইটাও আলোচনা করছি। দেখো, নেপোলিয়নের পতনের পর ইউরোপের শাসন ব্যবস্থার পুনর্গঠনের জন্য 1815 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সম্মেলন বসেছিল। 2 নম্বর প্রশ্ন, ইউরোপের কনসার্ট বা ইউরোপীয় শক্তি সমবায় গড়ে ওঠে কোন সম্মেলনের মাধ্যমে? উত্তর, ভিয়েনা সম্মেলনের মাধ্যমে গড়ে উঠেছিল। ইউরোপের শান্তি ও রাজতন্ত্র বজায় রাখার উদ্দেশ্যে চতুর্থ শক্তি মিত্র জোটের মাধ্যমে এটি গঠিত হয়। 3 নম্বর, মেটারনিখ কোন দেশের প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর ছিলেন? উত্তর, অস্ট্রিয়ার। তিনি ভিয়েনা সম্মেলনের মেন উদ্যোক্তা ছিলেন। প্রিন্স মেটারনিখ ছিলেন অস্ট্রিয়ার প্রভাবশালী চ্যান্সেলর, যিনি 1815 থেকে 1848 পর্যন্ত ইউরোপের রাজনীতি নিয়ন্ত্রণ করেছিলেন, আর এই সময়টাকেই বলা হয় মেটারনিখের যুগ। 4 নম্বর প্রশ্ন, ফ্রান্সে জুলাই বিপ্লব কবে সংগঠিত হয়েছিল? উত্তর, 1830 সালে ফ্রান্সে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। 1830 খ্রিস্টাব্দে জুলাই মাসে ফরাসি রাজা দশম চার্লসের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে এই বিপ্লব ঘটেছিল। 5 নম্বর প্রশ্ন, 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের পর ফ্রান্সে কে সিংহাসনে বসেছিল? উত্তর, লুই ফিলিপ সিংহাসনে বসেছিল। অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে সিংহাসনে বসেন, অর্থাৎ নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি। 6 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল। লুই ফিলিপের শাসনকালে অসন্তোষের ফলে 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে কোন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, দ্বিতীয় প্রজাতন্ত্র বা দ্বিতীয় সাধারণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করলে ফ্রান্সে দ্বিতীয় সাধারণতন্ত্র প্রতিষ্ঠা হয়। 8 নম্বর প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনের মূল ভাবধারা কি বলা হয়? ইতালির ঐক্য আন্দোলনের মূল ভাবধারাকে কি বলা হয়? উত্তর, রিসোর্জিমেন্টো বলা হয়। রিসোর্জিমেন্টো কথার অর্থ হলো পুনর্জাগরণ, যা ইতালির জাতীয়তাবাদী আন্দোলনকে নির্দেশ করে। 9 নম্বর প্রশ্ন, ইয়ং ইতালি কে গঠন করেছিল? উত্তর, জোসেফ মাৎসেনি ইয়ং ইতালি দল প্রতিষ্ঠা করেছিল। 1831 সালে মাৎসেনি তরুণদের ঐক্যবদ্ধ করে ইতালিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে, মুক্ত করার উদ্দেশ্যে ইয়ং ইতালি দল গঠন করেছিলেন। 10 নম্বর প্রশ্ন, ইতালির একীকরণের মস্তিষ্ক কাকে বলা হয়? উত্তর, কাউন্ট ক্যাভুরকে বলা হয়। পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী কাউন্ট ক্যাভুর কূটনীতির মাধ্যমে ইতালির ঐক্যকে বাস্তব রূপ দিয়েছিল। লাল কুর্তা বাহিনী কে গঠন করেছিল? উত্তর, জোসেফ গ্যারিবাল্ডি লাল কুর্তা বাহিনী গঠন করেছিল। গ্যারিবাল্ডি তার স্বেচ্ছাসেবক লাল কুর্তা বাহিনী নিয়ে নেপলস ও সিসিলি জয় করেছিল। 12 নম্বর প্রশ্ন, জার্মানির ঐক্যের জন্য রক্ত লোহনীতি গ্রহণ করেন কে? উত্তর, বিসমার্ক জার্মানির ঐক্যের জন্য রক্ত লোহনীতি গ্রহণ করেছিল। প্রাশিয়ার চ্যান্সেলর অটো ভন বিসমার্ক সামরিক শক্তি ও যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করার নীতি নেন। 13 নম্বর প্রশ্ন, জার্মানির অর্থনৈতিক ঐক্যের ভিত্তি স্থাপনকারী শুল্ক সংঘটির নাম কি? উত্তর, জোলভ্যারাইন। 1834 সালে প্রুশিয়ার উদ্যোগে জোলভ্যারাইন জার্মান রাজ্যগুলির মধ্যে শুল্ক মুক্ত বাণিজ্য চালু করে।
নম্বর প্রশ্ন, এমস টেলিগ্রাম কার সাথে যুক্ত? উত্তর, অটো ভন বিসমার্কের সঙ্গে যুক্ত। বিসমার্ক কৌশলে এমস টেলিগ্রাম সম্পাদনা করে ফ্রান্সকে প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য করেন। 15 নম্বর প্রশ্ন, সেডানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ফ্রান্স ও প্রাশিয়ার মধ্যে হয়েছিল। সেডানের যুদ্ধে ফ্রান্সের পরাজয়ের ফলে জার্মানির সম্পূর্ণ একীকরণ সম্পন্ন হয়েছিল। 16, ইউরোপের অসুস্থ মানুষ কাকে বলা হয়? উত্তর, অটোমান সাম্রাজ্য বা তুরস্ককে ইউরোপের অসুস্থ মানুষ বলা হয়। দুর্বল ও ক্ষয়িষ্ণু শাসন ব্যবস্থার কারণে তাকে 19 শতকে এইরকম নামে ডাকা হতো। 17 নম্বর, গ্রিক স্বাধীনতা সংগ্রামে সাহায্যকারী একটি গোপন বিপ্লবী সংগঠন কোনটি ছিল? উত্তর, হেটাইরিয়া ফিলিকে। 1814 সালে ওডেসায় অটোমান শাসনের বিরুদ্ধে গ্রিকদের ঐক্যবদ্ধ করতে এটি গঠিত হয়েছিল। 18, ক্রিমিয়ার যুদ্ধ কত সালে শুরু হয়েছিল? উত্তর, 1853 সালে ক্রিমিয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল। 1853 থেকে 56 সাল পর্যন্ত রাশিয়া এবং অটোমান ব্রিটেন ফ্রান্স মিত্রজোটের মধ্যে এই যুদ্ধ চলেছিল। 19, রাশিয়ার কোন জারকে মুক্তিদাতা জার বলা হয়? উত্তর, দ্বিতীয় আলেকজান্ডারকে রাশিয়ার মুক্তিদাতা জার বলা হয়। 1861 সালে রাশিয়া থেকে ক্ষতিকারক ভূমিদাস প্রথা বিলোপ ঘটানোর জন্য তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। 20 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান ঘটে? উত্তর, 1861 সালে রাশিয়ার ভূমিদাস প্রথার অবসান ঘটে, যার দ্বিতীয় আলেকজান্ডার একটি ঘোষণার মাধ্যমে লক্ষ লক্ষ ভূমিদাসকে দাসত্ব থেকে মুক্তি দেন। 21 নম্বর প্রশ্ন, 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লবের কথা শুনে ভারতে কে আনন্দ প্রকাশ করেছিলেন? উত্তর, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় স্বাধীনতার সমর্থক ছিলেন এবং এই বিপ্লবের সাফল্যের খবর পেয়ে আনন্দ উৎসব করেন। 22 নম্বর প্রশ্ন, প্রাশিয়ার নেতৃত্বে উত্তর জার্মানির রাষ্ট্রগুলি কার দ্বারা ঐক্যবদ্ধ হয়? উত্তর, বিসমার্কের দ্বারা ঐক্যবদ্ধ হয়। বিসমার্কের সামরিক ও রাজনৈতিক কৌশলে উত্তর জার্মানি প্রাশিয়ার অধীনে এসেছিল। 23 নম্বর প্রশ্ন, কার্বোনারি কি ছিল? কার্বোনারি ছিল ইতালির গোপন বিপ্লবী সমিতি। 19 শতকের গোড়ায় ইতালি অস্ট্রিয়ার শাসন উৎখাতের জন্য কার্বোনারি গঠিত হয়েছিল। 24 নম্বর প্রশ্ন, অস্ট্রিয়া প্রাশিয়ার মধ্যে স্যাডওয়ার যুদ্ধ বা সাদোয়ার যুদ্ধ কবে হয়? উত্তর, 1866 সালে হয়েছিল। 1866 সালে সাদোয়ার যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে বিসমার্ক অস্ট্রিয়াকে জার্মান রাজনীতি থেকে বের করে দেন। 25 নম্বর প্রশ্ন, কোন চুক্তি দ্বারা ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটেছিল? উত্তর, প্যারিস শান্তি চুক্তি দ্বারা। 1856 সালে প্যারিস চুক্তির মাধ্যমে রাশিয়া পরাস্ত স্বীকার করে ক্রিমিয়ার যুদ্ধের ইতি টেনেছিল। 26, কার্লসবার্গ ডিক্রি কে জারি করেছিল? উত্তর, মেটারনিক কার্লসবার্গ ডিক্রি জারি করেছিল। 1819 সালে জার্মানি বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র আন্দোলন ও সংবাদপত্র দমন করতে মেটারনিক এটি জারি করেন। 27, বলকান অঞ্চলে জাতীয়তাবাদী ভাবধারা বিস্তারের প্রধান কারণ কি ছিল? উত্তর হবে অটোমান শাসনের দুর্বলতা ও স্লাভ জাতীয়তাবাদ, অর্থাৎ অটোমানদের পতন এবং স্লাভ জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাই বলকান সমস্যার মূল ছিল। 28, ইতালির একীকরণের পর প্রথম রাজা কে হয়েছিলেন? উত্তর, দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল তিনি হয়েছিলেন। 1861 সালে সার্ডিনিয়ার রাজা দ্বিতীয় ভিক্টর ইমানুয়েলকে সমগ্র ইতালির রাজা ঘোষণা করা হয়। 29, 1848 খ্রিস্টাব্দে বিপ্লবকে কি বিপ্লব বলা হয়? উত্তর হবে ফেব্রুয়ারি বিপ্লব বা জনগণের বসন্ত। এই বিপ্লব সমগ্র ইউরোপে বিভিন্ন দেশ একযোগে ছড়িয়ে পড়েছিল বলে একে জনগণের বসন্তও বলা হয়। 30, ক্যাভুর কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে ইল রিসোর্জিমেন্টো। ক্যাভুর 1847 সালে ইল রিসোর্জিমেন্টো পত্রিকা প্রকাশ করে জাতীয়তাবাদী মতামত তুলে ধরেন। এরপরে শূন্যস্থান পূরণ কি আছে দেখো। 1 নম্বর প্রশ্ন, 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিক। 2 নম্বর প্রশ্ন, 1834 সালে প্রাশিয়ার উদ্যোগে জোলভারাইন নামক অর্থনৈতিক শুল্ক সংঘ গড়ে উঠেছিল। 3 নম্বর প্রশ্ন, 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। 4 নম্বর, জোসেফ ম্যাসিনি 1831 খ্রিস্টাব্দে ইয়ং ইটালি নামক বিপ্লবী দল গঠন করেছিলেন। 5 নম্বর, 1861 সালে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার বিলোপ ঘটিয়েছিল, তাই তাকে মুক্তিদাতা জার বলা হয়। 6 নম্বর, জার্মানির ঐক্যজনক ছিলেন প্রাশিয়ার চ্যান্সেলর অটো ভন বিসমার্ক।
7 নম্বর, গ্রিকদের স্বাধীনতার জন্য গঠিত গোপন সমিতির নাম কি ছিল? হেটাইরিয়া ফিলিকে। 8, 1870 সালে সেডানের যুদ্ধের মাধ্যমে ফ্রান্স পরাজিত হয় এবং জার্মান একীকরণ সম্পন্ন হয়। এর ফলে তৃতীয় নেপোলিয়নেরও পতন ঘটেছিল। ইতালির মুক্তি সংগ্রামে লাল কুর্তা বাহিনী নেতৃত্ব দিয়েছিল কে? গ্যারিবল্ডি। 10 নম্বর, রামমোহন রায় ভারতে বসে 1830-এর ফরাসি বিপ্লবকে সমর্থন ও উদযাপন করেছিলেন। 3 দাগের প্রশ্ন, সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ 10টি। 1 নম্বর প্রশ্ন, মেটার্নিক ছিলেন গণতন্ত্র জাতীয়তাবাদের পরম সমর্থক। ভুল হবে, কারণ মেটার্নিক ছিলেন ঘোর রক্ষণশীল রাজতন্ত্র মেটার্নিক তন্ত্রের সমর্থক। 2, জোসেফ মাসসানি ইতালিকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি একটি ঐক্যবদ্ধ প্রজাতন্ত্র হিসাবে দেখতে চেয়েছিলেন ইতালিকে। এটা অবশ্যই শুদ্ধ হবে। তিনি কোনো রাজতন্ত্র চাননি, তিনি মুক্ত প্রজাতন্ত্রী ইতালি চেয়েছিলেন। 3 নম্বর, 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে লুই ফিলিপের শাসনের অবসান ঘটে। উত্তর শুদ্ধ হবে। 4 নম্বর, এমস টেলিগ্রাম বিসমার্কের কূটনীতির একটি সাফল্য ছিল না। অশুদ্ধ হবে, কারণ এই বিসমার্ক এক অসামান্য কূটনীতি চাল ছিল যা ফ্রান্স রাশিয়ার যুদ্ধ নিশ্চিত করেছিল। 5 নম্বর, 1853 থেকে 56 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল। শুদ্ধ হবে, রাশিয়ার কৃষ্ণসাগর প্রভাব বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করে এই ক্রিমিয়ার যুদ্ধ ঘটেছিল। 6 নম্বর, কাউন্ট কাভুর সামরিক শক্তি না চেয়ে শুধু ধর্মীয় উপায়ে ইতালির ঐক্য চেয়েছিলেন। অশুদ্ধ, কাভুর বাস্তব মেনে কূটনীতি ও সামরিক জোট ব্যবহার করেছিলেন। 6 প্রশ্ন, অটোমান সাম্রাজ্যকে ইউরোপের অসুস্থ মানুষ বলা হতো। শুদ্ধ হবে, বিশাল কিন্তু অভ্যন্তরীণভাবে দুর্বল রাজ্যটির পতনের দারুণ এই নাম দেয়া হয়েছিল। যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয়। শুদ্ধ হবে, তার কারণ তিনি ভূমিদাস প্রথা রদ করেছিলেন। 9 প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল নেপোলিয়নের চিন্তাধারা ও ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপে ছড়িয়ে দেওয়া। মিথ্যা হবে, এর উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লবের প্রভাব মুছে পুরনো রাজতন্ত্রে ফিরিয়ে আনা। 10 নম্বর, জোলভ্যারাইন প্রাশিয়ার রাজনৈতিক সংহতি বৃদ্ধিতে সাহায্য করেছিল। শুদ্ধ হবে, অর্থনৈতিক একতাই পরিবর্তিত জার্মানির রাজনৈতিক ঐক্যের রাস্তা পথ প্রশস্ত করেছিল। এবার এক কথায় উত্তর বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন 15টি। দেখো কি আছে। ভিয়েনা সম্মেলন কত সালে হয়েছিল? 1815 সালে। নেপোলিয়নের পতনের পর ইউরোপের পুরাতনতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই সম্মেলন বসেছিল। মেটার্নিক কে ছিলেন? অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী ছিলেন। 3, 1830 সালে বিপ্লব ফ্রান্সে কি নামে পরিচিত? জুলাই বিপ্লব নামে পরিচিত। জুলাই মাসে ঘটেছিল বলে এই নাম। 4 নম্বর, ফ্রান্সে কোন রাজাকে নাগরিক রাজা বলা হতো? লুই ফিলিপকে। তার কারণ তিনি মধ্যবিত্তদের সমর্থনে সাধারণ পোশাক, সাধারণ মানুষের মতো শাসন চালাতেন বলে। সাধারণ মানুষের সমর্থনে এসেছিলেন, সাধারণ মানুষের পোশাক পরতেন, সেই কারণে তাকে নাগরিক রাজা বলা হয়। 5 নম্বর, রিসোর্জিমেন্টো কথার অর্থ কি? পুনর্জাগরণ বা নবজাগরণ। 19 শতকে ইতালি জাতীয়তাবাদী চেতনার জাগরণকে এটি নির্দেশ করে। 6 নম্বর, ইয়ং ইতালি কে গঠন করেছিলেন? জোসেফ মাসসানি 1831 খ্রিস্টাব্দে যুব সমাজকে একত্রিত করে। 7 নম্বর, ইতালির একীকরণে ক্যাভুরের অবস্থান কি ছিল? তিনি ছিলেন পিডমন্ট সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী ও মূল কূটনীতিলব্ধ চালক। 8, বিসমার্ক কোন দেশের চ্যান্সেলর ছিলেন? প্রাশিয়ার চ্যান্সেলর ছিলেন। 9, বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য কোন নীতি গ্রহণ করেছিলেন? রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন। 10, জোলভ্যারাইন কি ছিল? 1834 সালে প্রাশিয়ার উদ্যোগে গঠিত একটি শুল্ক সংঘ ছিল। 11 নম্বর, এমস টেলিগ্রাম কি? প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম ও ফরাসি দূতের কথোপকথন সংক্ষিপ্ত বিবরণী যা বিসমার্ক সম্পাদনা করে প্রকাশ করেছিলেন। এটি ফ্রান্সকে ক্ষিপ্ত করে তোলে এবং ফ্রান্স প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। 12, হেটাইরিয়া ফিলিকে কি? গ্রিকদের স্বাধীনতা সংগ্রামের জন্য 1814 সালে একটি গোপন বিপ্লবী সংগঠন ছিল হেটাইরিয়া ফিলিকে। তুর্কি শাসনের হাত থেকে গ্রিসকে মুক্ত করাই ছিল এদের লক্ষ্য। 13, ক্রিমিয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এক পক্ষে রাশিয়া এবং অন্য পক্ষে তুরস্ক, ব্রিটেন, ফ্রান্স ও সার্ডিনিয়ার যৌথ শক্তির সঙ্গে এই যুদ্ধ হয়েছিল। কৃষ্ণসাগর অঞ্চলে রাশিয়ার আধিপত্য রুখতে মিত্র শক্তি লড়েছিল। 14, মুক্তিদাতা যার কাকে বলা হয়? রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয়, কারণ তিনি 1861 সালে রাশিয়া থেকে ক্ষতিকারক ভূমিদাস প্রথার অবসান ঘটিয়েছিলেন। 15, ভারতের কে জুলাই বিপ্লবের খবর শুনে আনন্দিত হয়েছিল? উত্তর, রাজা রামমোহন রায়। বিশ্বব্যাপী স্বাধীনতা রাজতন্ত্র বিরোধী যে কোনো সাফল্যের খবর শুনে রাজা রামমোহন রায় আনন্দ প্রকাশ
করতেন। তাহলে হয়ে গেল আমাদের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলো পড়লে আমার বিশ্বাস তোমরা এই চ্যাপ্টার থেকে সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে চতুর্থ অধ্যায়ের শর্ট প্রশ্ন আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।